সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হচ্ছে। ইতিমধ্যে সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুত হামাস। ফের আগ্রাসন হলে প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরান, আরগোসির হুঙ্কার। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বললেন খামেনি। ইরান নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করলে ধ্বংস করা হবে, ট্রাম্পের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজা ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে সম্প্রসারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াইসারি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় প্যালেস্টাইন নামক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতি মুখপাত্রের মতে, অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। তিনি দাবি করেছেন, হামলার পরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত দাবি করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুতিরা সতর্ক করে দেয় তারা ইসরায়েলি হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগর এবং বাবেল বান্দে প্রণালীর জলের মধ্য দিয়ে যেতে দেবে না। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে শাস্তি না দিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ মাধ্যম আরটিএ দিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেছেন। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে তেহরান ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ওয়াশিংটনে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধে জবাবে কর্মকর্তা বলেছেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রিম্যাচুর বলে মনে করে। তিনি বলেন, আমেরিকানরা আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে। ইরানি বাহিনীকে আরো যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেছেন, আমাদের হাত ট্রিগারের উপর রয়েছে, কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবার আমরা শত্রুর প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ওই অঞ্চলে তার প্রক্সি শক্তিকে নিয়ন্ত্রণে করা। গত 13 জুন ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। 12 দিনের ওই আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। ইসরায়েলি আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোসেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন হামলা প্রতিক্রিয়ায় সশস্ত্র বাহিনী কাতারে আল উদাইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ লড়াই প্রস্তুত হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে এবং যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গোষ্ঠীটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তা বলেছেন, গাজার আটক সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই চুক্তি না হলে হামাস দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, গাজায় সরবরাহের মধ্যেই
কাতার এবং মিশরের মধ্যস্থতা চলছে গাজায় যুদ্ধ বিষয়ে 10 দিনের আলোচনা। 60 দিনের যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ এবং যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এরই মধ্যেই হামাসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সব বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি সম্মত হয়নি ইসরায়েল। হামাসের দাবি, তারা বারবার গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় দুই পক্ষই সকল শর্ত মেনে যুদ্ধবিরতি রাজি না হলে কোনো ধরনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি রাজি না হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আবু ওবায়দা বলেন, আমরা বারবার সাম্প্রতিক চুক্তি দিয়ে সমস্ত বন্দীদের একেবারে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছি, কিন্তু যুদ্ধবিরতি নেতানিয়াহু এবং তার ইহুদিবাদী মন্ত্রীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমাদের বুঝিয়েছেন যে তারা ওই বন্দীদের জন্য উদ্বিগ্ন নয় না, কারণ তারা ইসরায়েলি সৈনিক, তাদের জীবন বাঁচানো বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার এবং মিশরের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য একাধিক দফা বৈঠক চলছে। গত 10 দিনের বেশি সময় ধরে ওই আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানায় হামাস। আবু ওবায়দা বলেন, শত্রু যদি আবারও আগের মতো ওই পর্বের আলোচনা গড়িমসি করে এবং একে ভেস্তে দেয়, তাহলে আমরা ভবিষ্যতে এবং আংশিক চুক্তি বা 10 জিম্মি মুক্তির বিষয়ে ফিরব না। ফের আগ্রাসন হলে প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরান, আরগোসির হুঙ্কার। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তকে সংঘাতের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি। চীনে এসিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি জানান, ফের আগ্রাসন হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। 13 জুন ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছিল সেটিকে যুদ্ধ নয় বরং সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি। চীনের সাংহাই কোঅপারেশনের বৈঠক শেষে শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের আত্মরক্ষায় তেল আবিবে হামলা চালিয়েছে এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিপক্ষের যুদ্ধ থামাতে বাধ্য করেছে। 24 জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। আরগোসির ভাষায় যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক কারণ হিসেবে তিনি বলেন, অতীতে যুদ্ধবিরতি রক্ষা ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ। আরগোসি আরো বলেন, আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি, যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভাঙলে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও এটা কারো কাম্য নয়, আমরা যুদ্ধ যেতে চাই না, আমরা চাই না এই যুদ্ধ চলতে থাকুক। আবারও বলছি, যে কোনো হামলার বিপরীতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে ওমানের 6ষ্ঠ দফা নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত হয়। তবে আরগোসি বলেন, যদি ওয়াশিংটন সামরিক পন্থা পরিত্যাগ করে এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে, তাহলে ইরানে ফের আলোচনা ফিরতে রাজি। তার ভাষায়, শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব। চাপ বা হুমকি দিয়ে ইরান কখনো মাথা নত করবে না। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলেও সামরিক চাপে ইরান নতি স্বীকার করবে না। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্য রহস্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে পরীক্ষা নিরীক্ষার কৌশল প্রয়োগ করে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘটিত এই যুদ্ধে প্রমাণ হয়েছে যে বিশ্বসেরা বলে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থা জটিল এবং পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান তার কৌশলে পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে। এর পরিবর্তনের মধ্যে রয়েছে উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ, বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ফাতে-1 ব্যবহারের গুরুত্ব আরোপ, আক্রমণের ধরন এবং সময়ের অবিমিনীয় বৈচিত্র্য। ফলে যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা 8% থেকে বাড়তে থাকে। দ্বিতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থতার হার বেড়ে 16% হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, 22 জুন যুদ্ধের শেষ দুদিনে আগে ইরানের সর্বোচ্চ সাফল্য হয় যখন 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি সরাসরি ইসরায়েলে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা 90 থেকে 95% আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে। যদিও যুদ্ধবিরতির পর তারা স্বীকার করেছে তাদের সফলতা হার কমে 86% ঠকেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের এই তথ্য সঠিক নয়, ক্ষেপণাস্ত্রের আঘাতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে, খামেনির ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি বুধবার সকালে দেশটির বিচার বিভাগের প্রধান এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মুখ্য ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ওই লড়াই ছিল সাহস, দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রতি। তিনি বলেছেন, এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র এবং তাদের শিকলে বাঁধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকে। এই মানসিকতা অত্যন্ত মূল্যবান। সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান
ভূমিকার প্রশংসা করার পাশাপাশি খামেনি আগ্রাসীদের হিসাব নিকাশ এবং পরিকল্পনার ব্যর্থতার উপর আলোকপাত করেছেন। নানা ধরনের মতবিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব। খামেনি বলেছেন, আমরা কখনো কোনো লড়াইয়ে দুর্বল অবস্থানে থাকি না, কূটনীতিক হোক বা সামরিক। প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রকাশ করি। আমাদের হাতে যেমন যুক্তি আছে তেমনি শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলি পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকা অপরাধী হিসেবে মনে করি, কিন্তু এরপর আমরা যুদ্ধকে সমর্থন জানাইনি, কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে আমরা শক্ত জবাব দিয়েছি। ইরান নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করলেই ধ্বংস করা হবে, ট্রাম্পের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলে তা ধ্বংস করা হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস অথবা ধ্বংস করা হয়েছে। এগুলোকে আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে। ইরান যদি তা করতে চায়, তাহলে যদি তারা সিদ্ধান্ত নেয়, তাহলে 3টি ভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করা অনেক ভালো হবে। সূত্রে বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জুন মাসে মার্কিন হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কোন স্থাপনাগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। অন্যদিকে স্থাপনার অনেক কম ক্ষতি হয়েছে এবং কয়েক মাসের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু হতে পারে। তবে হোয়াইট হাউস এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনাকালি রয়টার্সকে বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। গাজা ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত। গাজা উপত্যকার হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে ওই ব্যাটালিয়নের 5 সেনা সদস্য একটি প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, লড়াইয়ের আরেকজন সেনাও নিহত হয়েছেন, তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসেব অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে পর্যন্ত 430 জনের বেশি ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাস। আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএপির করা হিসেব অনুযায়ী ইসরায়েলি হামাসের ওই হামলায় 1219 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল থেকে 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 49 জন এখন গাজায় রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে 27 জন মারা গিয়েছেন। হামাসের হামলা জবাবে একই দিনে গাজায় নির্বিচার এবং নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে তখন থেকে পর্যন্ত চলমান গাজার অন্তত 56,077 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই শিশু এবং নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে জাতিসংঘ।